20টা সিট দিন, একসাথে লড়ি, একসাথে লড়ি। 20টার মধ্যে 5টা সিট বার করা, 6টাতে সেকেন্ড পজিশন থাকা 4টিখানি ব্যাপার নয়। কথা বুঝে আসছে না? নয়। আজকে 70টা সিট নিয়েছে কংগ্রেস, মাত্র 19টা জিতেছে। ওর থেকে আসাদুদ্দিন ওয়াইসির পজিশনটা ভালো না খারাপ? সে 20টা চেয়েছে। আজকে বাংলা যদি কংগ্রেস চায় 100টা সিট, বামপন্থ যদি চায় 100টা সিট, উনি যদি চায় 100টা সিট, তাহলে আমি কি করব? আমি গ্যালারির বাইরে থাকবো নাকি? হচ্ছে সবার থেকে পজিশন বাংলায় আজকে আমার বেশি, আলহামদুলিল্লাহ বলে। ভুল বলছি নাকি? সেই জায়গায় কম্প্রোমাইজ করা দরকার। আজকে এই অশুভ শক্তি কমিউনাল মাইন্ডকে রুকার জন্য আমাদেরকে ইউনাইটেড হওয়া দরকার, যার জন্য দেশ শেষ হয়ে যাচ্ছে, দেশবাসী শেষ হয়ে যাচ্ছে। শুধু মুসলমানের ক্ষতি হয় না, শুনে রেখে দাও, ভুকার মতো মাথা খুঁজে থেকুনি। বিজেপি সবচেয়ে বড় ক্ষতি করেছে, আদিবাসী দলিত মতুয়া সম্প্রদায়ের মানুষদের ক্ষতি করছে। সবচেয়ে বড় কথা, এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে গেল, 1,22,000 লোকের চাকরি চলে গেল। 2,000 মাত্র মুসলমান কম বেশি, বাকি সবটা গায়ের মুসলমান। ওদের ঘরেও তো মেরে দিয়েই হলো নাকি ভাই? চাকরি চলে যাবো না, খেতে খেতে দৌড়কে মরবে তো। তাহলে মুসলমানের ক্ষতি করছে বিজেপি না সবার? সবার যখন ক্ষতি করছে, তাহলে বাঁচাবার বিজেপিকে রুকার দায়িত্ব শুধু মুসলমানদের না সবার? সবার যখন, আমি তো সবাইকে কি বলে আমন্ত্রণ জানালাম, সবাইকে আহ্বান জানালাম, আসুন বাম কংগ্রেস টিএমসি জোট হয়। যদি এর পরে না আসে, যে জায়গায় আমি সিট দেবো ওই জায়গায় সমস্ত মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া কমসে কম আমি এক করতে চাইছি। কথা বুঝে আসছে? এক করতে চাইছি। আজকে ধরুন অশোকনগরে সিট দিলাম, আপনারা মুসলিম যারা আছেন, আপনারা এই ভোটটা ভাগ না করেন, এই অশোকনগরে কোনোদিন অন্য কেউ জিতবে না, আপনারাই জিতবেন। ঠিক না বেটি? পাশে আমডাঙ্গা আছে, আমডাঙ্গায় যদি আমি সিট দিই, যদি আপনারা ভোটটা ভাগ না করেন, তাহলে অন্য কেউ জিতবে? ওটা তো আপনাদেরই সিট হবে, আমার জিত থেকে আপনাদের জিত নয়। লাস্ট ভাবা দরকার তো, কংগ্রেস, টিএমসি, আব্বাস সিদ্দিকী, আগে টিম থেকে আমরা দেখেছি, এই তিনটে যা ওয়াদা করেছিল আমাদের দিয়েছে, এই তিনটা আমাদের উন্নয়ন করেছে, এই তিনটা আমাদের চাকরিতে সংরক্ষণ দিয়েছে, এই তিনটা অকাপ সম্পত্তি উদ্ধার করেছে, এই তিনটা আমাদেরকে মাথা তুলে বাঁচার স্বাধীনতা দিয়েছে। সেই জায়গায় আমি এসেছি, এই তিনটে যখন দেয়নি, বিকল্পটা আমি ভোটটা পাবো, এটা স্বাভাবিক। সেই জায়গায় ভোটটা বাম কংগ্রেস কোনোতে না দিয়ে আমাকে দেন, ওই জায়গাতে আমার বিজেপি বেরোচ্ছে না, আমি তো বেরোচ্ছি। এইভাবে এই 44টা সিট বেরো। বিহারে তো হয়েই গিয়েছিল, বিহারে তো অনেক কিছু ঘোটালা হয়েছে, আপনারা জানেন না? জিতে গেছে, সার্টিফিকেট কপি দেয়নি, পরে আবার খুনিয়ে তাকে হারিয়েছে। বিহারে তো জোর জবরদস্তি। তারপরে ইভিএম মেশিনে আপনি বলছেন ভোট হবে, ইভিএম এ ভোট হয়ে কখনো হার জিত হয়? ও তো ভোট দিচ্ছে একজনকে, আর অন্য জায়গায় পড়ছে যে সব, এই খবর পান না? তারপরে ওই বিহারে কি হয়েছিল, এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যেই 5টাই ফ্যাক্ট হয়ে গিয়েছিল, যাকে সাপোর্ট করবে সেই মুখ্যমন্ত্রী হবে। কিন্তু লাস্টে কি হলো, ওই সার্টিফাইড কপি না দিয়ে আবার গণনা করে জোর করে লেলিবা টাইপের হলো, জোর করে। কোনদিন শুনেছেন রেজাল্ট বেরোবার আগে নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে? কোনদিন শুনেছেন? চোখের সামনে ডাকাতি হচ্ছে, দেখতে তো পাচ্ছেন। তারপরে আব্বাস সিদ্দিকীর দোষ, তারপরে মুসলমান হওয়ার জন্য আসাদুদ্দিনের দোষী দোষ, শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য বেচারিকে গাল খেতে হচ্ছে, অন্য কিচ্ছু নয়। এবার এত কিছু বলার পরে আবার বলি, আপনাদের মনে কি জায়গা হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসির সাথে আমি মিলছি? এই জায়গা হচ্ছে না। আয়ে বাংলা আমার, আসাদুদ্দিন ওয়াইসির নয়, আমার বাংলা। এ সব আমার বাপের মুরিদ, এই আমার দাদা হুজুরের। ঠিক না বেটি? অতএব কে হায়দ্রাবাদে বসে থাকবে আর বাংলায় কি হবে ওখান থেকে দেখার সময় পাবে না। হ্যাঁ,
আমি বাংলায় দল করছি, আমি বাংলায় থাকবো, ন্যাশনাল লেভেলে, রাজ্য কি বলে দেশের লেভেলে, সেই জায়গায় আমরা ভাই ভাই এক জায়গায় হতে হয়, সেটা পরের ব্যাপার। কথা বুঝে আসছে না? কিন্তু আমরা নিজেরা দল করছি, নিজেরা লড়ছি, কিন্তু অন্যায় করে কাউকে একজনকে অপবাদ দেওয়া হবে, মিথ্যা প্রচার দাগ লাগানো হবে, শুধুমাত্র সে মুসলমান হওয়ার জন্য এর উপর অত্যাচার হবে। আমি একজন মুসলমান হিসেবে দায়িত্ব আছে তার হয়ে কথা বলা, ঠিক না বেঠিক? এই দায়িত্ব নিয়ে বললাম। আবার ভুল বুঝবেন না, কেন আমাকে অনেকে জোর করে চাপাতে চাইছে, বিশেষ করে টিএমসির লোকেরাই চাপছে যে আসাউদ্দিন ওয়াইসি দল করবে উনি, শুনছেন না? বিশেষ করে এটা মনে রেখে দেবেন, নন্দীগ্রামে ঢুকতে পারতো না দিদি যদি আসাউদ্দিন ওয়াইসি না এসে ঢুকাতো। এসব ইতিহাস তো আপনারা ভুলে গেছেন মনে হয়, এখন সেই ওয়াইসি খারাপ হয়ে গেছে। আরে যারা নুন খেয়ে নেমো খারাপই করে তাদেরকে চিনতে ভুলে যাও না। এই কমের ভোটেতে লোকসভায় জিতেছে, প্রকাশ্য বলল এদের ভোটেই জিতেছি। দুঃখের সাথে বলতে হয় ঈদের ছুটিটা আজও 3 দিন হলো না। কত ছেলে কাজ কামের জন্য, চাকরির জন্য বাইরে সব পড়ে আছে, 3টে দিন ছুটি হলো না। ওইদিকে চাই নেই, 15 দিন ছুটি দিয়ে দিল। আমার দুঃখ নয়, আমার হিংসা নয়, তাদের উৎসব করবে, ছেলে বাচ্চাদের কাপড় টাপড় কিনবে, আত্মীয়দের বাড়ি যাবে, তাদের উৎসব করবে, সময় লাগবে, তাদেরকে দিয়েছেন, তারা তাদের ধর্ম পালন করছে, কথা বুঝে আসছে না? কিন্তু আপনি মুখ্যমন্ত্রী কাদের সেটা কি বুঝতে বাকি রইল? আমার বেলায় 3 দিন নেই, ওনার বেলায় 15 দিন, তার মানে ওনার মুখ্যমন্ত্রী বুঝাই গেল। তারপরেও কেন ঘন্টা দিয়ে বারবার ওদের নজরে আমাদেরকে খারাপ করছে, বারবার করছেন কেন? যাতে করে আমাদের ঘরে সবাই চৌধুরীতে ঘিরে পেটে, তাই না? সেই জায়গায় আমি আমার আব্বা, আমার মা, আমার বোন, আমার ভাইদেরকে বাঁচাবার জন্য আমি যে কাজ করতে চলেছি, ভুল করছি না ঠিক করছি? যারা ঠিক বলছেন হাত তুলে দেখাবে, এই হাত সত্য না মিথ্যা? হাত তুলে রাখবেন, এই হাত সত্য তো? তাহলে আমি আগিয়ে যাবো না পিছিয়ে আসবো? আগিয়ে যাবো না পিছিয়ে আসবো? আগিয়ে যাবো না পিছিয়ে আসবো? হাত নামান। মুনাফিকি করবেন না তো? মরণের শেষ দিন পর্যন্ত এই কথা মাথায় থাকবে, যদি আমি আব্বাস সিদ্দিকী ধোকা না দিই, আপনারা ধোকা দেবেন না তো? আর আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের বলছি, আপনাদের ধোকা দিবার আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়, খুশি মনে বলুন আমিন। আরে জোরে বলুন। আরে ধোকা দিয়ে জাহান্নামী হওয়ার থেকে মরে যাওয়া ভালো না খারাপ? আপনার ভাই জাহান্নামী হোক, আপনারা চান? এই ধোকা দিবার আগে যেন আল্লাহ মৃত্যু দেয়, বলুন আমিন। মনে রাখবেন, জীবনে কোনোদিন ধোকা কাউকে দিইনি আর দেব না, তারা ধোকাবাজ হলো, প্রতারণাকারী হলো, মৃত্যু হলো মুনাফিক, তার ঠিকানা হলো জাহান্নাম। কিন্তু আজ বড় দুঃখ ভাই, বারবার ঘুরিয়ে ফিরিয়ে হু করে বিজেপি বাড়ছে, কোনো সমস্যা নাই। হু করে আরএসএস বাড়ছে, কোনো সমস্যা নাই। আর প্রকাশ্য আরএসএস এর স্কুলে অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে গেরিলা পদ্ধতিতে, কথা বুঝেছে, কোনো অসুবিধে নেই। এই বাংলায় জানেন এটা কি ইউপি হতে বাকি আছে? এই বাংলায় বোরখাকে নিষিদ্ধ করা হয়েছে, খবর পেয়েছে? তাহলে কি বাকি রইল বাংলায়? কি বাংলায় বাকি আছে বলুন? রেপ বাকি আছে? এই বাংলায় মব লিঞ্চিং নামে মুসলমান মারতে বাকি আছে? এই বাংলায় বোরখাও নিষিদ্ধ হলো? এই বাংলায় কি হতে বাকি আছে? মসজিদে তালা মারতে বাকি আছে? মাদ্রাসায় তালা মারতে বাকি আছে? এই বাংলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দিয়ে বয়ে বেরিয়েছিল, জানেন না? ভুলে গেছেন? এই বাংলাতে এত কিছু ঘটে যাচ্ছে, কারো বিষয়ে কারো মুখ নাই। আজ আব্বাস সিদ্দিকী একটা জিনিস বুঝাতে চেয়েছে যে আসো, নিজেদের একটা দল থাকা দরকার,
নিজেদের একটা থাকা দরকার। কংগ্রেস করলাম, কংগ্রেস ডাকলো, কংগ্রেসের পিছনে ছুটলাম, কংগ্রেস আমাদের ঘরে 22 বছর ইউজ করলো, ইউজ করে আমাদেরকে ফেলে দিল। বামফ্রন্ট এসে বলল আমার হয়ে একটু লাগো, আপনাদের দেখবো 34 বছর ধরে তাদের গোলামি করলাম, তারা ইউজ করে ফেলে দিল। দিদিমণি এসে মায়ের মমতা দেখালো, মমতা দেখালো। ভাবলাম মা হয় মায়ের জাত নারী, কমসে কম অন্তরটাই ধোকা প্রতারণা থাকবে না। মায়ের পিছনে ছুটলাম মা মনে করে। 10 বছর হয়ে গেল, চাকরির অবস্থা কি? মাইনাসে চলছে। সংখ্যালঘুদের উন্নয়নের অবস্থা কি? মাইনাসে চলছে। ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার কোথায়? মাইনাসে চলছে। দশা শিক্ষা প্রতিষ্ঠান কোথায়? কোনো খবর নেই। এইভাবে একটার পর একটা বঞ্চনা খেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিগত দিন আমার ফুরফুরা শরীফের বিশ্বাস জমিলারা যেভাবে চলেছে সেই রাস্তাতেই আমি চলছি। বিগত দিনেই ফুরফুরা শরীফের বিশ্বাস পীরজাদা তিনারাও এই মেম্বার শরীফে ওয়াজের মাহফিলে এসে বামপন্থের বিরুদ্ধে বলেছিল, তাই আমিও ওয়াজের মাহফিলে এসে বর্তমান নোংরা কাজকর্মের বিরুদ্ধে বলছি। এটা বাপ চাচাদের শিখানো রাস্তাতেই আমি চলছি, ঠিক না বেটি? বিগত দিনে তারা একটা বাড়তি করেছিল, সেটা আমি করতে পারিনি। তারা করেছিল কি? মুনাফিককে, বেঈমানকে হাত ধরে নবীর মেম্বারে নিয়ে দাঁড় করিয়েছিল, আর নবীর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। আমি কিন্তু কোনো বেঈমানকে, কোনো মুনাফিককে নবীর মেম্বারটাই তুলিনি। এই কাজটা শুরু করিনি, বাকিটা সব তো তিনাদের দেখেই করছি, ঠিক না বেটি? বাড়তি আমি বলতে চাইছি, নিজেরা নিজেদের ঘর করব, নিজেরা নিজেদের দল তৈরি করব, যার প্রয়োজন হবে তার সঙ্গে আমরা জোট করব, ঠিক না বেটি? কাজটা কি ভুল করছি বাপ? আজকে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, এই মেম্বারে দাঁড়িয়ে লাথি মেরে গঙ্গায় ফেলে দেবে আমার বাপ বলেছিল। আমি শিখেছি, আমি তো ছেলে শিখেছি, কথা বুঝে আসছে না? এই মেম্বার শরীফে বসে বামপন্থকে কবর দেবে বলেছিল, আমি তো শিখেছি। আবার কবর থেকে তুলবো বলেছিল, তখনও শিখেছি। এ কথা বুঝছেন না, বোঝেন না? আমি বললে অসুবিধে কোথায়? আপনার মরণের ইন্তজারে থাকবো নাকি? আমার মরে যাওয়ার আগ পর্যন্ত বাবা তোমরা ছেলেরা কিছু করতে পারবে না, এমন কোন নিয়ম আছে নাকি? আরে প্রকৃত বাপ তো সে যে বেঁচে থাকতে থাকতে ছেলের হাত ধরে চলানো শিখাবে। বাবা আমি থাকতে থাকতে তুই প্রতিষ্ঠিত হয়ে যা বাবা, আর নাই চলে যাবার পরে সবাই তোকে চেপে ধরবে, প্রতিষ্ঠিত হতে পারবি না। তাই তো আমার বাচ্চা যারা আমাদের ঘরে সাথে সাথে নিয়ে যে জলসা করানো শিখিয়েছে, ঠিক না বেরি? বাবা এটা আমার ছেলে গো, এটা আমার ভাইপো গো, কি পরিচয় করায় না, করায় না কেন? যাতে করে আমরা থাকতে থাকতে পরিচিত হয়ে যায়। কি এখানে অসুবিধা কোথায় হচ্ছে? অসুবিধাটা কোথায়? আমি তো একবারও বলছি না, আমি তো এখনো বলছি বাম কংগ্রেস টিএমসি আসুন, এক হয়ে আমরা মহাজোট করি। এক কথা বুঝছেন না, বোঝেন না? এই আগেও বলেছি না বলিনি? কিন্তু বলুন তো দেখি, বারবার যদি আমার ভাইকে আপনি মারেন, বারবার যদি আমার ছেলেকে মিথ্যা কেস দেন, বারবার যদি আমাদের উপর অত্যাচার করেন, ভাই আর জোট করতে ইচ্ছা যাবে? এই জোট করতে করে যাবো, তখন কি মনে হবে আমি তো মরেই যে ছিলে, তোকে নিয়ে মরবো, ঠিক না বেরি? তাহলে আজ পঞ্চায়েত ভোটেতে বাম কংগ্রেস গুলোকে এত মার মারলো, কারা মেরেছে? কারা মেরেছে? তোমরাই তো মেরেছিলে। তোমরা তো টিএমসি করেছিলে, তাই তো জিতেছিল। অন্য জায়গা থেকে ভোট এসেছিল নাকি? যারাই বাম ছিল তারাই তো টিএমসি হয়েছিল, ঠিক না বেরি? যখন বাম চেঞ্জ হয়ে টিএমসি হচ্ছিল তখন খুব ভালো লাগছিল, এখন টিএমসি চেঞ্জ হয়ে ভাইজান হচ্ছে, খুব কষ্ট হচ্ছে না? নিবার সময় খুব ভালো লাগে, আর বেরিয়ে যাওয়ার সময় কষ্ট হচ্ছে। পরের পকেট থেকে যখন টাকা আমার পকেটে ঢোকে কি আরাম হয়, ঢুকছে ঢুকুক ঢুকুক দে দে, আর যখন বলে হুজুর বার করো কষ্ট হচ্ছে, এটা তো ভালো লক্ষণ নয়। লিবার বেলা যেমন মন বড় করে নিয়েছো, দিবার সময় মন বড় করে দিতে হবে, ঠিক না?
বামফ্রন্টের লোকগুলো চেঞ্জ হয়ে টিএমসি করেছিল বলে টিএমসি জিতেছে। আজকে টিএমসি লোকগুলো চেঞ্জ হয়ে যদি ভাইজানের দিকে আসে, কষ্ট হলে হবে না বাপ? একটু সহ্য করো। বামফ্রন্টের মতো তোমাদের অভ্যেস হয়ে যাবে, 2-5 বছর পরে হারার অভ্যেস হয়ে যাবে। কষ্টটা একটু হবে জানি, দুদিন পর অভ্যেস হয়ে যাবে। কথা বুঝে আসছে? কিন্তু এতটা বেয়াদব, এতটা বেঈমান, এতটা ধোঁকাবাজ, এতটা বড় সাহস বামফ্রন্টের আইনে যেটা আজকে টিএমসির কাকতার গুলো করছে, নবিয়ানা মুম্বার গুলোকে, নবিয়ানা জলসা গুলোকে বন্ধ করার ষড়যন্ত্র করছে, ঠিক না বেঠিক? এই সাহস কিন্তু বামফ্রন্টের ছিল না। তাহলে এই সাহসের পিছনে নিশ্চয়ই তাহলে কেউ অক্সিজেন দিচ্ছে আমাদের কওমের মধ্যে থেকে। এই শুনছেন? অক্সিজেন তাহলে কেউ দিচ্ছে, তাই তো সাহস পাচ্ছে। যে অক্সিজেন দিচ্ছে এতে টিএমসির পতন আরো বাড়ছে, আরো বাড়ছে। তাই আমি অনুরোধ করব, বারবার বলে যাচ্ছি, এই অশোকনগরে যারা টিএমসি করছেন, বাম করছেন, কংগ্রেস করছেন, আপনারা আপনার দলের নেতাদেরকে বুঝান। যদি বিজেপিকে রুখতে হয়, আব্বাস সিদ্দিকী ডাক দিয়েছে, আহ্বান দিয়েছে, এক জায়গায় বসে সিট অ্যালায়েন্স করে ইউনাইটেড তৈরি করে বিজেপিকে রোখো, বাংলাকে বাঁচাবার স্বার্থে। আর যদি কেউ না আসে, সেই দলের লোককে বলবো, আপনি নিচেই আছেন কুয়ার মধ্যে, সাগরের খবর আপনি রাখেননি, উপরে সব বিজেপির সঙ্গে গোপনে গোপনে আতাত হয়ে আছে। তাই আপনি বাধা না দিয়ে চুপ করে বসে যান। যদি বসে না যান, আপনার ভবিষ্যৎ আপনি কানা করছেন, সতর্ক করে দিয়ে গেলাম। আপনি আপনার ক্ষতি করছেন। আপনি ভাবছেন কিছু ছেলেকে মিথ্যা কেস দিয়ে, কিছু ছেলেকে মেরে আমরা দমন করে দেব, অত সহজ নয়। আপনি ভুলে গেলেন বামফ্রন্ট আপনাকে মেরেছিল, কেস দিয়েছিল, আপনাকে দমন করতে পেরেছে। আরে আপনার মধ্যে একটা পাওয়ার ছিল, মমতার ভালোবাসা। আর আমাদের মধ্যে সব থেকে বড় ভালোবাসা হচ্ছে নাই সত্য শান্তি গরিবের দুয়ার ভালোবাসা, ঠিক না বেঠিক? তাই বলে গেলাম, কংগ্রেস যারা আছে, বাম যারা আছে, টিএমসি যারা আছে, এই ইউনাইটেড যদি না হয়, তাহলে জানবেন ভেতরে ভেতরে সব মিলেমিশে আছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা 2021-এ আব্বাস সিদ্দিকীর ডাকে আগিয়ে আসুন। সারা দেবেন তো? ডাকে আগিয়ে আসুন, সারা দেবেন তো? সারা দেবেন তো? মুনাফিকি করছেন না তো? হাত ডুপ্লিকেট হাত নয় তো? ডুপ্লিকেট হাত নয় তো? হাত না বাদ গোটা 10-12 লোক হাত তোলে নে আমার দেখা মতে। আমি কি তাদের ঘরে কিছু বলছি? কিন্তু এটা যদি কোনো পার্টির মিটিং এ হাত না তুলতো, ওর খবর ছিল। ঠিক না বেঠিক? ওই ভয় দেখিয়ে কোনো কাজ করে লাভ নেই, ভালোবাসায় কাজ করতে হবে। ভয় দেখিয়ে কি লাভ? মানুষকে, মানুষের স্বাধীনতা নেই? আমি যদি টিএমসি কে ভালোবাসি, তো আমার স্বাধীনতা। আমাকে কেন ভালোবাসতে পারবো না টিএমসি কে? আমি যদি কংগ্রেসকে ভালোবাসি, বামকে ভালোবাসি, এটা আমার স্বাধীনতা, কেন ভালোবাসতে পারবো না? কিন্তু আজ আব্বাস সিদ্দিকী যদি কারো স্বাধীনতায় হাত দেয়, এটা তো গণতন্ত্র বিরোধী। আজ আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার দেশবাসী, আদিবাসী, দলিত, মতুয়া সবাইকে বলছি, একটাবার আব্বাস সিদ্দিকীকে বিশ্বাস করেন। কেউ যদি চোটে না আসে, আমরা তৃতীয় ফ্রন্ট তৈরি করার চেষ্টা করছি। তৃতীয় ফ্রন্ট, তাতে দেখা যাবে অনেক টিএমসি থেকেও বেরোবে, অনেক বাম থেকেও বেরোবে, অনেক কংগ্রেস থেকেও বেরোবে। চিতা চিতা এমএলএ মন্ত্রী সব বার করবো আমরা। সে কথা আলোচনা চলছে, কথা বুঝে আসছে? বেরিয়ে যাবে। কেন বেরোবে না? আরে যে উপযুক্ত তাকে উপযুক্ত জায়গায় মূল্যায়ন করছে না, সে থাকবে কেন? বেরিয়ে যাবে না? স্বাভাবিক বেরিয়ে যাবে। সেই জায়গায় যে আমরা তৃতীয় ফ্রন্ট করব, সেখানে আদিবাসী ভাইদেরকে আমরা বুঝিয়েছি যে আপনারা একটা দল করুন, আমরা মুসলমান সম্পূর্ণ সাথ দেবো। মতুয়া ভাইদেরকে বলেছি, আপনারা একটা দল করুন, আমরা সম্পূর্ণ আপনাদের সাথ দেবো। মা কি বলে, দলিত ভাইদের বলেছি, আপনারা একটা দল করুন, আপনাদেরকে আমরা সম্পূর্ণ সাথ দেবো। অর্থাৎ যে জায়গায় মতুয়া বেশি, এই যে হাবড়া, তাই তো নাকি? হাবড়া, বনগা, ওই গোবরডাঙ্গা, ওই জায়গায় আমাদের ভোট আছে, আমাদের সংগঠন আছে, আমাদের পীরের বহুত ভক্ত মুরিদ আছে, শুনছেন? তাদের কাছে গিয়ে আমি প্রচার করবো, মতুয়া ভাইদের ভোট দাও।
আর ওখানে মতুয়াদের বেশি সংখ্যা, ওখানে মতুয়া ভাইদের জিতাবো। আমডাঙ্গাতে আমি সিট দেবো, তাদের ঘরে বলবো তাদের যে সংখ্যা আছে তারা আমাদেরকে সিট দেবে। জঙ্গলমহল থেকে শুরু করে এমন করে বাঁকুড়া পুরুলিয়াতে আদিবাসীদের সংখ্যা বেশি, ওখানে মুসলিম সংখ্যা আছে কম, সেখানে মুসলিম ভাইদেরকে যে বলবো আদিবাসীদেরকে ভোট দাও। এভাবে আমরা পুরো বাংলায় একটা নতুন সংস্কার, নতুন আলো তৈরি করব ইনশাআল্লাহ। এই ঠিক না বেটি? সেই জায়গায় আমি কয়েকটা কথা শুধু আমার কওমের থেকে সাক্ষী নেব। আমার পক্ষে আদিবাসী ভাই, দলিত ভাই, মতুয়া ভাই তারা হু করে আছে। আজকে আস্তে আস্তে আমার ওই নম্বরে ফোন করেছিল, আর একটা নম্বর আছে ফোন করেছিল একজন আমার হিন্দু সমাজের ভাই, যা আপনার বক্তব্য আমি ডেলি লাইভে দেখি, ডেলি দেখি, আপনি নিশ্চিন্তায় থাকুন। আমি আমার বাবা, সে তার ভালোবাসায় বলছে, মারা গেছে তার শপথ করে বলছে। আরে বাবা, সে তো ইসলাম ধর্মের নয়, তিনি সেই ধর্মের। শপথ করে বলছি, ভক্তির সাথে বলছি, আমরা এলাকায় বহুত মানুষ ইউনিট হচ্ছি, আমরা আপনার সাথে থাকবো। কথা বুঝে আসছে? এই যে আপনার অশোকনগরের কথা বললাম, এইভাবে শুধু ২৪ পরগনা নয়, আজকে শুনে রেখে দেন, যত দিন যাচ্ছে দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, এইভাবে চারিদিক থেকে খবর আসছে। এমনকি এসব কথা আপনাদের মনকে স্পিড রাখার জন্য বলছি, সময় এলে দেখতে পারবে রানিং এমএলএ পর্যন্ত বেরিয়ে যাবে। কারণ তারা বুঝতে পারছে এই দলে থেকে গোলামি ছাড়া অন্য কোনো ইজ্জত নাই। কেন মুসলিম হওয়ার দরুন সে এমএলএ হওয়ার পরও তার ইজ্জত নেই। কেন পরের বাপের দলে দল করলে ওইরকমই হয়, নিজের বাপের দল দরকার আছে। ঠিক না বেটি? অতএব কোনো কথা নয়, শেষ কথা, আল্লাহ পাক আমার আপনার সবার থেকে বেশি বোঝে না কম বোঝে? ভালো বোঝে। এই ভালো বোঝে বলেই আল্লাহ আমাকে ওই ঘরে পাঠিয়েছে। ওই ঘরে পাঠিয়েছে আপনাদের মতো কোটি কোটি লোকের নেতৃত্ব দিবার জন্য পাঠিয়েছে নাকি? না, আপনাদের পিছনে ঘোরার জন্য পাঠিয়েছে। আপনাদের নেতৃত্ব দেবো, অর্থাৎ আপনাদের সেবা করবো, আপনাদের খেয়াল রাখবো, আপনাদের গার্ড দেবো, আপনাদের ভালো মন্দ দেখবো। ঠিক না বেটি? এর জন্য পাঠিয়েছে তো নাকি? আপনাদের সুখে দুঃখে সাথ দেবার জন্য পাঠিয়েছে তো। ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা, রাষ্ট্র শিক্ষা, কি বলে অর্থনৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, রাজনীতি শিক্ষা, সমস্ত কিছু শিক্ষা পরিচালনা করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছে নাকি? সেই জায়গায় লাস্ট একটা কথা বলে যাচ্ছে, আমার মাথায় একটা কথা ঢুকেছে। আমরা বাম, কংগ্রেস, টিএমসি আজ থেকে কারো নয়, আমরা আমাদের নিজেদের, আমাদের একটা দল দরকার। 30, 40, 50, 60, 70, 100 যা থাকবে আমাদের লোক আমাদের সাজানো থাকবে। কংগ্রেস সরকার করতেছে, একটা ঘর করবে, আমার কাছে আসবে যে ভাই ঘর করতে গেলে অনেক তো কাজ করার লোক দরকার, তোমার এই 40টা কি 50টা লোক আছে, দাও না লেবার হিসাবে। এতদিন কি হয়েছে? এতদিন এসেছে বিভিন্ন মুসলিম সংগঠনের কাছে এসেছে, তোমার কষ্ট হচ্ছে না তো? আর 5টা মিনিট এটা বুঝেলেন। এতদিন এসেছে তা না এসেছে, এতদিন আসেনি তা না এসেছে। এসে কি বলেছে? ভাই অমুক, তোমার তো পিছনে এত লোক আছে, এই সামনে ইলেকশন আসছে, বলে দাও না ভোটটা আমাকে দিতে। আমায় কি দেবে? 2 কোটি টাকা। ঠিক আছে দাও, ভোটটা দাও। তোমার কি হলো? 2 কোটি তো আমার হয়ে গেল, সংগঠন আমি নায়ক, আমার হয়ে গেল, তোমার কি হলো? তারপর আবার এলো বামফ্রন্ট, ভাই তোমার কথা বলে দাও না। আমি কি পাবো? না তোমার কি খেলে রাতে রাতে বাড়ি দেবো, ওখানে আগে দেবো, এখানে দেবো, কি লাগে বলো? এই দেবো, ভোটটা দাও, আমার হয়ে গেল, তোমার কি হলো? শুনছেন না? তারপর টিএমসি এলো, তিনিও এই দেবো, হ্যান দেবো, তান দেবো, দাও, আমার হয়ে গেল, তোমার কি হলো? আমার বক্তব্য হচ্ছে, আমরাই যখন সবকিছু, আমার কাছে যদি এসে বলে ভাই তোমার 50টা লোক আছে, দাও না, কাজ করবে না? কি করবে ভাই? না 100 কামরা ঘর করবো, সরকার তৈরি হবে, 100 কামরা ঘর বোঝাবার জন্য বলছি। ঠিক আছে, 30টা কি 40টা ঘর আমার থাকবে। কেন? তুমি 30 লাখ টাকা লাও, 30টা ঘরের বিষয় বিলেতে 30 কোটি টাকা লাও না, টাকা নয়, টাকাই ফাঁকা, টাকা
নয়, 30টা ঘর থাকবে আমার। তুই ভাড়া দিবি, কি বলবি, তোর ব্যাপার। 70টা নিয়ে আমার 30টা নিয়ে আমি কি করব, আমাদের ব্যাপার, ঠিক না বেটি? আমার 30টা থাকবে ওই জায়গায়, সারা জীবনের জন্য পড়ে থাকবে। আর 30 কোটি নিয়ে বেরিয়ে চলে যাবো, তারপরের দিন শুধু মিথ্যা কেস, মিথ্যা কেস, মিথ্যা কেস, মিথ্যা কেস, মিথ্যা কেস, 60 কোটি টাকা তুলে নিয়েছে। খুশি নেই আমার। আরে আমার 1 লাখ দিয়েছে তো কি হয়েছে? কুতুব ফাতিকে মিথ্যা কেস দিয়ে 2 লাখ টাকা থেকে তুলে নিয়ে দিয়েছে আমাকে 1 লাখ। জানেন আপনি? এই চলছে তো। অতএব কোনো কথা শুনতে রাজি নয়। আমাদের দল দরকার আছে, ঠিক না বেটে? তাতে কে বাধা দেবে? যে বাধা দেবে তার ক্ষতি সে ডেকে আনছে। এখনো সময় আছে, সতর্ক হয়ে চুপচাপ হয়ে যাও। ভালো না লাগে তুমি তোমার রাস্তায় চলো, বিরোধী কম করব। তুমি তোমার মতো চলবে, আমি আমার মতো চলবো। আর যদি বাধা দাও, মনে রেখে দেবে, এখন আব্বাস সিদ্দিকী বলেনি, যখন ডাইরেক্ট জনসভাতে আসবে না, তখন এমন এমন তথ্য, এমন এমন কথা আপনাদের কাছে প্রুফ দেবো। আমার মনে হয় একটা মানুষ এদেরকে ভোট দেবে না, আমার মনে হয়। কথা বোঝা আসছে? যদি এরা শুধরে যায় ওই বিজেপির কমনাল শক্তিকে রুকার জন্য, চলো তোমার অন্যায়কে আমি চেপে দিলাম, বৃহৎ একটা স্বার্থে বাংলা সম্প্রীতিকে বাঁচাতে চলো কিছু কুরবানি করতে হয়, ঠিক না বেটি? তাই মাথা মনটাকে নত করে, মনটাকে নরম করে মিশে যাব। আর কিন্তু বারবার বলে যাবার পরও আমার ছেলেরা জলসা করবে, পুলিশ হুমকি দেবে। পুলিশ কার? পুলিশ কান চালাচ্ছে কে? বামফ্রন্ট চালাচ্ছে, কংগ্রেস চালাচ্ছে। পুলিশ যদি ডিস্টার্ব করে তাহলে বিজেপি ডিস্টার্ব করছে। পশ্চিমবাংলা পুলিশ ডিস্টার্ব করলে বিজেপি ডিস্টার্ব করছে। তাহলে কে করছে বুঝতে পারছেন না? তাহলে আপনি যখন বারবার আমার ছেলেদের ডিস্টার্ব করছেন, আপনি আমার মুখ থেকে কেন দুয়ার আশা করছেন? আপনি তো আমার মুখ থেকে গজবেরই আশা করবেন, ঠিক না বেটি? আপনি আমার ছেলেকে ডিস্টার্ব করবেন না। আপনি আপনার কাজ করছেন, গুছিয়ে যান, গুছিয়ে যান, গুছিয়ে যান। আমি আমার গুছোচ্ছি, গুছোতে দেন। যদি আপনার সৎ ইচ্ছা থাকে বিজেপিকে রুটার, আমি তো প্রথম থেকে বলে আসছি, আজও বলছি, চলে আসুন সবাই একসাথে মিলে ইউনাইটেড করে বিজেপিকে রুটি, ঠিক না বেটি? কিন্তু আপনি মুখে বলবেন কমনাল মাইন্ডের বিজেপিকে আব্বাস সিদ্দিকী ঢুকিয়ে দিচ্ছে, বিজেপিকে রুখতে হবে, হ্যাঁ হবে, তা হবে। আর ভেতরে 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 পায়জামা পাঞ্জাবি আপনি মোদিকে পাঠাচ্ছেন, আমাদের কাছে খবর এসছে। এইটা মেনে নেওয়া যাবে না। অমিত শাহ আসবেন, আপনি ছেলেকে ফোন করবেন জয় শাহকে, যে তোমার বাবা মুখে মাস্ক না পরে ঘুরছে কেন, শরীরটা ভালো নয়, এত খোঁজ কেন? এই কথা বুঝতে পারবে না? আর আমাদের ঘরে বারবার বলছেন বিজেপি চলে আসছে, বিজেপি চলে আসছে। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। আপনি কাকে ভালোবাসবেন, খোঁজ নেবেন, আপনার ব্যাপার, আমিও জানি। কিন্তু আপনি আমার গায়ে দাগ লাগাচ্ছেন কেন? যে একজন ইমানদার, সে বিজেপিকে ঘৃণা করে, ইমানদারকে আপনি বিজেপির সঙ্গে যোগ লাগাচ্ছেন। কত বড় নেমা খারাপ হলে কথা বলতে পারে। খুব সাবধান। বারবার বলে যাচ্ছি, আপনারা যারা আছেন, আমি আব্বাস সিদ্দিকী আবার বলে যাই, আমি খুশি মনে মৃত্যুকে মেনে নিতে রাজি আছি, কিন্তু আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কাজ করতে রাজি নয়। অতএব আমি আমার জানকে কুরবান করে দিয়েছি। যেদিন আমি গিয়েছিলাম মদিনা শরীফে, তার আগে থেকে তো দূর থেকে দিয়েছি। সেদিন রসুলের চৌকাটে বাবু সালাম যে ঢুকে নবী পাকের রওজা মুবারকের কাছে গিয়ে হুজুরকে ডাক দিয়ে হুজুরকে বলে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, এই গোলামের জিন্দেগি আপনার কদমে দান করে দিলাম। সেদিন থেকে মোস্তফা জানে রহমতের, তার আগে থেকেও ছিল, ডাইরেক্ট দিয়ে দেওয়া হলো। অতএব আমাকে এতটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমি আব্বাস সিদ্দিকী আপনাদের সঙ্গে ধোঁকা দেব না। অতএব আপনারা আমার সঙ্গে ধোঁকা দেবেন না তো? দেবেন না তো? হাত তুলে বলুন, দেবেন না তো? দেবেন না তো? দেবেন না তো? আলহামদুলিল্লাহ। আপনাদের ঘরে 3টে কাজ বলে যাচ্ছি। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। নামাজের পর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই জালিমদের হাত থেকে আমার জানমাল বাঁচিয়ে, এবং আল্লাহ যেন আমাকে জিতায়, বলুন আমিন।
জিতিয়ে গরিবদের সাথী হয়ে গরিবদের চোখের পানি যেন আল্লাহ মুছার তৌফিক দেন, বলুন আমিন। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো প্রত্যেকে আমার হয়ে কাজ করবেন না, প্রকাশ্য নয়, গোপনে গোপনে আত্মীয় স্বজন, মা বাপ, নানা নানি, দাদা দাদি সবাইকে বুঝায়। কথা বুঝে আসছে? এখন একটাই প্রশ্ন আসবে, শুধু বিজেপি চলে আসবে, ওটাকে আপনাদের বুঝাতে হবে, ঠিক না? ঠিক। দেশ চালাচ্ছে বিজেপি, বিজেপি চলে আসবে বললে হয়? ইভিএম চালাচ্ছে বিজেপি, বিজেপি চলে আসবে বললে হয়? কথা বুঝে আসছে? নিজের পায়ে দাঁড়াতে হবে। গেল দ্বিতীয় নম্বর। 3 নম্বর কথা হলো ঠিক দিনে ঠিক সময়। অনেক জায়গায় তো ভোট দিয়েছেন, একবার আব্বাস সিদ্দিকীকে ভোটটা দেবেন, আপনার নবীর খানদানকে একবার দেবেন। কথা বুঝে আসছে? আপনার আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, একবার আপনার এই সন্তান, আপনার এই ভাইটাকে একবার ভোট দেবেন। কথা রইল। আর 3টে কাজকে আপনারা প্রচার করুন বা দাবি তুলুন। নাম্বার 1, ইভিএম এ ভোট নয়, ব্যালটে ভোট হবে। শুনছেন? ইভিএম এ ভোট নয়, কিসে ভোট হবে? ব্যালটে। এই আওয়াজ আমি তুলেছি, বাম, কংগ্রেস, টিএমসি কে আওয়াজ তুলতে হবে। যদি না তোলে ভাববো এরা সবাই চাই বিজেপি আসুক, এসে প্রথম মোল্লাদেরকে শেষ করো, তারপরে আমরা এক বুঝে লোক নিই। আমার ডাউট হচ্ছে, বুঝলেন? আমার ডাউট হচ্ছে এরা সবাই মিলেমিশে আছে, শুনছেন না? তাই আপনাদের ঘরে বলবো যে বাম, কংগ্রেস, টিএমসি, শুনছেন না? এদেরকেও ইভিএম এ ভোট হবে, আওয়াজ তুলতে হবে। এই ব্যালটে ভোট হবে, আওয়াজ তুলতে হবে, ঠিক না বেঠিক? ইভিএম এ ভোট হবে না। ইভিএম এ ভোট, জোরে বলেন, ইভিএম এ ভোট। ভোটার কারা? আমরা তো, আমরা যেটাই চাইবো সেটাই সরকারকে করতে হবে। ইভিএম এ ভোট হবে না। ব্যালট নেই, ভোট নেই। ব্যালট আছে, ভোট আছে, ঠিক না বেঠিক? আর নাই সুইচ টিপে এক জায়গায় পড়বে আর এক জায়গায়, ও করে কি লাভ? ঠিক না বেঠিক? 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো বাম, কংগ্রেস, টিএমসি আমি ডাক দিচ্ছি, আপনারা সাক্ষী তো নাকি? আসুন বিজেপিকে রুকার জন্য ইউনাইটেড হব। তাতে যদি আমার পজিশন আপনাদের মনে হয় কম, আমি কম্প্রোমাইজ করব সিটে, আপনারাও করবেন, ঠিক না বেঠিক? বিজেপিকে রুখতে আমি কোরবান হতে চাইছি, আমি স্যাক্রিফাইস করতে চাইছি, আমি কমাতে চাইছি, আপনারা কেন কম্প্রোমাইজ করবেন না? ঠিক না বেঠিক? তাহলে সেই জায়গায় বিজেপিকে রুকার স্বার্থে আহ্বান করছি, যে আসবে না জানতে হবে সে বিজেপির রাস্তা পরিষ্কার করছে, তাই আমাদেরকে রুখছে। আমরা আসার জন্য বাগান পরিষ্কার করেছেন না করেন না? বাগান গুলো খাওয়াতে অসুবিধা কি ছিল? হুজুর আসবে, আমরা আসবো, লোকজন বসবে, কাটা ফাটা লাগবে, বন জঙ্গল থাকবে, ঠিক না? বিজেপি কে ঢোকার রাস্তা পরিষ্কার করছে, তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে মারছে। কারণ আমরা যদি ক্ষমতায় এসে যাই বিজেপির জন্য ক্ষতিকারক হবে। শুনছেন? কেন? আমরা দেশপ্রেমিক, আমরা দেশপ্রেমিকের দেশ আমাদের, শুনে রেখে দেন। আমরা দেশপ্রেমিক, আমরা ব্রিটিশদের তাড়াবার জন্য আমরা হাসি মুখে হাজার হাজার জীবনকে আমরা কুরবান করেছি। দ্বিতীয় গেল। 3 নম্বর হলো, শুনছেন তো, যে যে দলে দাঁড়াবে জিতার পরে ওই দল চেঞ্জ করে অন্য দলে 5 বছর যেতে পারবে না। বুঝতে পারলেন না? কারণ আমার দেখা মতে টিএমসির এমন বহুত এমএলএ আছে, শুধু জিতাটুকু অপেক্ষা, জিতলেই বালাপ মেরে বিজেপিতে চলে যাবে। আমি নাম ধরে ধরে বল দিতে পারবো কে কে আছে, যারা একদম পুরো পারফেক্ট, যাদের ভেতর থেকে সব পর্যন্ত ছোটবেলা থেকে যোগাযোগ আরএসএস এর সাথে, তারা এখন টিএমসির এমএলএ। শুধু অপেক্ষায় আছে দিনটা কবে আসবে যেদিন আমার সাথে তোমার দেখা হবে। কথা বুঝে আসছে? শুধু অপেক্ষায় আছে, শুধু সময়। ওই জন্য আইন করতে হবে, যে যে দল থেকে জিতবে 5 বছরও দল ছেড়ে যেতে পারবে না। না হয় আমি বিজেপির ভয়তে টিএমসি কে ভোট দিয়ে জিতাবো, আর ওই জিতার পরে সে সুর করে চলে যাবে। লস হবে না? হবে না? হ্যাঁ, এই 3টে কাজের প্রচার রাখতে হবে, ঠিক না বেঠিক? আমি কিছু ভুল করছি না তো?